This podcast presented by Rai Institute of Hotel Management, Kalyani. Turn your passion into a profession. Build your career in hospitality and cruise industry with Rai Institute of Hotel Management. Call 7890355355 or visit our website for more information. ধরুন একটা পরিবারের খুব গোপন বহু পুরনো একটা রেসিপি আছে। যুগ যুগ ধরে চলে আসা কোনো স্পেশাল পদ। হ্যাঁ, ঠিক তাই। একদম মাপা উপকরণ, নির্দিষ্ট মশলা, যুগ যুগ ধরে সেই একই স্বাদ। এবার ভাবুন, সেই একই রেসিপি হুবহু একই উপকরণ নিয়ে পৃথিবীর অন্য কোনো প্রান্তে রান্না করা হলো। আচ্ছা, মানে ভিন্ন কোনো রাঁধুনি, ভিন্ন তাপমাত্রার চুলা, আর সেখানকার একদম অন্যরকম একটা বাতাসে রান্নাটা হলো। স্বাদ কি এক থাকবে? একেবারেই না। ঠিক। স্বাদ, গন্ধ, অনুভূতি সবকিছু সম্পূর্ণ বদলে যাবে। আজকের এই গভীর বিশ্লেষণে আমরা ঠিক এরকমই একটা জাদুকরী, বলা যায় পুরোপুরি বিজ্ঞানভিত্তিক একটা বিষয় নিয়ে কথা বলবো। আর আমাদের আজকের আলোচনার মূল ভিত্তি হল রাই ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্টের প্রতিষ্ঠাতা মৃন্ময় হালদারের লেখা চমৎকার বই দ্য ইটার্নাল ওয়াইন। একদম। এই বইয়ের পাতা থেকেই আজ আমরা জানার চেষ্টা করব কিভাবে একটা সাধারণ ফল পৃথিবীর এক এক প্রান্তে গিয়ে সম্পূর্ণ অচেনা এক পানীয় পরিণত হয়। হ্যাঁ, মানে কেন ক্যালিফোর্নিয়ার প্রখর রোদে বোনা ফরাসি আঙুর ফরাসি স্বাদ দেয় না, সেই রহস্যই আজ আমরা ভেদ করব। তো শুরু করা যাক। অত্যন্ত প্রাসঙ্গিক একটা জায়গা থেকেই আমরা শুরু করছি, কারণ ওয়াইন বলতে সাধারণত অনেকেই হয়তো ভাবেন যে এটা কেবল আঙুরের রস, মানে যাকে শুধু গাঁজানো বা ফার্মেন্ট করা হয়েছে। সাধারণ ফলের রসের মতোই। ঠিক, কিন্তু ব্যাপারটা যদি এতই সরল হতো তাহলে তো পৃথিবীর যে কোনো জায়গায়, মানে ল্যাবরেটরিতে বসেই সেরা ওয়াইন তৈরি করে ফেলা যেত। হ্যাঁ, তাই তো হওয়ার কথা। আসলে ওয়াইন মূলত একটি নির্দিষ্ট জলবায়ু এবং মাটির একটা তরল প্রতিচ্ছবি। ফরাসি ভাষায় এই পুরো পরিবেশগত বাস্তুতন্ত্রকে বোঝাতে দারুণ একটা শব্দ ব্যবহার করা হয়, যাকে বলে টেরোয়ার। টেরোয়ার শব্দটা বেশ সুন্দর। হ্যাঁ, মাটি কেমন, সেখানে সূর্যের আলো ঠিক কত কোণে পড়ছে, বৃষ্টির পরিমাণ কতটা, এমনকি বাতাস কোন দিক থেকে আসছে, এই সব কিছুর সম্মিলিত রূপই হল এই টেরোয়ার। বাপরে, এত কিছু! হ্যাঁ, একটি সাধারণ আঙ্গুর যখন এই টেরোয়ারের ভেতর দিয়ে যায় তখন তার রাসায়নিক গঠন আর স্বাদ ভেতর থেকে পুরোপুরি বদলে যায়। আঙ্গুর গাছ মূলত তার চারপাশের পরিবেশকে বলা যায় রেকর্ড করে রাখে। আচ্ছা, বিষয়টার একটু গভীরে যাওয়া যাক, কারণ এই জায়গাটা একটু পরিষ্কার করা দরকার। বলুন। একটা ফলের রসের ওপর রোদের তাপ আর বৃষ্টির পানি কতটা প্রভাব ফেলতে পারে? মানে এতটা আকাশ-পাতাল তফাৎ কিভাবে তৈরি হয়? এটা আসলে একটা রাসায়নিক খেলা। আমরা যদি চা বানানোর কথা ভাবি, ফুটন্ত জলের তাপমাত্রা আর চা পাতা ভেজানোর সময়টুকু যেমন পুরো চায়ের স্বাদ বদলে দেয়, ওয়াইনের ক্ষেত্রে কি পরিবেশ ঠিক সেই কাজটাই করছে? আঙুর কি অনেকটা স্পঞ্জের মতো তার চারপাশের পরিবেশ শুষে নেয়? চায়ের উদাহরণটা চমৎকার, তবে আঙ্গুরকে স্পঞ্জের সাথে তুলনা না করে বরং একজন অ্যাথলিট বা দৌড়বিদের সাথে তুলনা করলে বিষয়টা আরও নিখুঁত হবে। অ্যাথলিট মানে দৌড়বিদ? হ্যাঁ, পরিবেশের উপর নির্ভর করে এই অ্যাথলিট কিভাবে দৌড়াবে। বিজ্ঞানের ভাষায় যদি বলি, জলবায়ুর উপর নির্ভর করে আঙ্গুর কতটা দ্রুত বা ধীরে পাকবে। আচ্ছা। যেমন ধরুন শীতল জলবায়ু বা কুল ক্লাইমেটের কথা। সেখানে তাপমাত্রা কম থাকায় আঙুর গাছে এক ধরনের ধীর গতি চলে আসে, মানে আঙুর খুব ধীরে ধীরে পাকে। বুঝতে পারছি। অ্যাথলিট যেমন ম্যারাথনে ধীরে দৌড়ে নিজের এনার্জি জমিয়ে রাখে, আঙুরও ঠিক তেমনি তার ভেতরে অম্লতা বা অ্যাসিডিটি অনেক বেশি মাত্রায় জমিয়ে রাখে। ও, তাই নাকি? একদম। আর এই কারণেই শীতল অঞ্চলের ওয়াইনের স্বাদ হয় অত্যন্ত সতেজ বা ফ্রেশ, আর পানীয়টি হয় বেশ হালকা ওজনের। আচ্ছা, তার মানে ঠান্ডা আবহাওয়ায় অম্লতা বা অ্যাসিডিটি সংরক্ষিত থাকছে। হ্যাঁ, কিন্তু যদি জায়গাটা খুব গরম হয়, অ্যাথলিট কি তখন খুব দ্রুত দৌড়াতে শুরু করবে? ঠিক তাই। উষ্ণ জলবায়ু বা ওয়ার্ম ক্লাইমেটের ক্ষেত্রে চিত্রটা সম্পূর্ণ উল্টো। সেখানে প্রচণ্ড গরমে আঙুর যেন স্প্রিন্টারের মতো দ্রুত দৌড়ায়। মানে খুব তাড়াতাড়ি পেকে যায়? হ্যাঁ, খুব দ্রুত পেকে যায়। আর ফলের ভেতরে থাকা প্রাকৃতিক চিনি এই গরমে হু হু করে বেড়ে যায়। এখানে একটা রাসায়নিক মজার ব্যাপার ঘটে। কিরকম? ওয়াইন তৈরির সময় গাজন বা ফার্মেন্টেশন প্রক্রিয়ায় ইস্ট নামের অণুজীবের একমাত্র কাজ হল এই চিনিকে খেয়ে ফেলা আর তাকে অ্যালকোহলে রূপান্তরিত করা। আচ্ছা আচ্ছা। এখন
আঙুরে যদি অতিরিক্ত চিনি থাকে তবে ইস্ট সেটাকে ভেঙে প্রচুর অ্যালকোহল তৈরি করবে, ফলে পানীয়টি বেশ কড়া বা বোল্ড হয় আর ফলের স্বাদ অনেক বেশি পাওয়া যায়। বুঝতে পারছি। বিষয়টা অনেকটা দাড়িপাল্লার মতো। তাপমাত্রা বাড়লে চিনি বাড়ছে, আর চিনি বাড়লে অ্যালকোহল বাড়ছে। একদম কিন্তু একই সাথে অ্যাসিডিটি বা অম্লতা কমে যাচ্ছে, তাই তো? একদম নিখুঁত সমীকরণ। এর ঠিক মাঝামাঝি রয়েছে পরিমিত জলবায়ু বা মডারেট ক্লাইমেট। সেখানে আঙুর খুব ধীরে বা খুব দ্রুত না পেকে একটা পরিমিত উপায়ে পাকে। তাহলে সেখানে ব্যালেন্সটা ভালো থাকে। হ্যাঁ, স্বাদ এবং অম্লতার মধ্যে এক অদ্ভুত সুন্দর ভারসাম্য তৈরি হয়। এখানে সবচেয়ে আকর্ষণীয় দিকটি হল জলবায়ু মূলত আঙুরের ভেতরে থাকা ৩টি মূল জিনিসকে নিয়ন্ত্রণ করে: কি কি? চিনি, অম্লতা এবং সুবাস। আর এই ৩টি উপাদানই হল স্বাদের মূল চাবিকাঠি। অসাধারণ। তার মানে যারা শুনছেন তারা পরের বার সুপারমার্কেট থেকে ওয়াইন কেনার সময় একটা ব্যাপার খেয়াল করতে পারেন। কি ব্যাপার? বোতলের গায়ে লেখা জায়গার নামটা শুধু একটা ঠিকানা নয়, বরং ওটা হলো বোতলের ভেতরের আবহাওয়ার একটা গ্যারান্টি কার্ড। হা হা, একদম দারুণ বলেছেন। জলবায়ু যদি এই পুরো খেলার পরিচালক হয়, তবে চলুন বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ওয়াইন দেশ ফ্রান্সের দিকে তাকাই। ফ্রান্স কিভাবে এই আবহাওয়া আর মাটির বিজ্ঞানকে শত শত বছর আগে বুঝে ফেলেছিল, সেটা সত্যিই বিস্ময়কর। সত্যি অবাক করার মতো। মানে তখন তো আর আজকের মতো ল্যাবরেটরি বা আধুনিক প্রযুক্তি ছিল না। ঠিক। ফ্রান্স হলো ওয়াইন সংস্কৃতির একেবারে কেন্দ্রবিন্দু, এবং ওই যে টেরোয়ার ধারণার কথা বলছিলাম, সেটার জন্মস্থান। আচ্ছা। শত শত বছর আগে ফরাসি সন্ন্যাসীরা মাটির স্বাদ নিয়ে কোন ঢালে রোদ পড়ছে তা পর্যবেক্ষণ করে একটা পুরো মানচিত্র তৈরি করেছিলেন। সত্যি? মাটির স্বাদ নিয়ে? বাবরে! হ্যাঁ, যেমন ধরুন বোর্দো অঞ্চলের কথা। এটি আটলান্টিক মহাসাগরের খুব কাছাকাছি হওয়ায় এখানকার জলবায়ু সামুদ্রিক। এখানে প্রধানত ক্যাবারনেট সাভিনিয়ন এবং মার্লট আঙুরের চাষ হয়। দাঁড়ান, সমুদ্রের কাছাকাছি হওয়ার কারণে ওয়াইনের স্বাদে ঠিক কী ধরনের শারীরিক বা রাসায়নিক পরিবর্তনটা ঘটছে? এই প্রশ্নটাই আসল। সমুদ্রের আর্দ্র হাওয়া এবং মাঝারি উষ্ণতা আঙুরের বেড়ে ওঠায় দারুণ প্রভাব ফেলে। এই আর্দ্র আবহাওয়া থেকে নিজেদের রক্ষা করতে ক্যাবারনেট সাভিনিয়ন আঙুরের ত্বক বা চামড়া বেশ পুরু হয়ে যায়। চামড়া মোটা হয়ে যায়। হ্যাঁ, আর ত্বকের এই পুরুত্বের কারণেই তৈরি হয় প্রচুর পরিমাণে ট্যানিন। ট্যানিন? ট্যানিন হলো সেই উপাদান যা কড়া চা খেলে মুখের ভেতর যেমন একটা শুষ্ক খসখসে অনুভূতি তৈরি করে, ঠিক সেরকম। এই ট্যানিনের কারণেই বোর্দোর ওয়াইনের স্বাদ হয় অত্যন্ত ভারী বা ফুল বডিড। আচ্ছা, এবার বুঝতে পারছি। শুধু তাই নয়, এতে ব্ল্যাক কারেন্ট, প্লাম এবং এমনকি তামাকের পাতার একটা অদ্ভুত ঘ্রাণ পাওয়া যায়। তামাকের আভাস শুনতেই বেশ ভারী আর রাজকীয় মনে হচ্ছে। আঙুর নিজের চামড়া মোটা করে ফেলছে, এটা ভাবতেই অবাক লাগে। প্রকৃতি এভাবেই কাজ করে। কিন্তু ফ্রান্সের অন্য অঞ্চলগুলো তো আর সমুদ্রের এত কাছে নেই। যেমন ওই বইতে বার্গান্ডি অঞ্চলের কথা বলা আছে। সেখানে নাকি আঙুর চাষ করার রীতিমতো একটা সংগ্রাম। ঠিক বলেছেন। বার্গান্ডি ফরাসি ভূখণ্ডের বেশ ভেতরের দিকে অবস্থিত। ফলে সেখানকার জলবায়ু মহাদেশীয় বা কন্টিনেন্টাল। এর মানে হল সমুদ্রের কোনো প্রভাব সেখানে নেই। আচ্ছা। শীতকালে প্রচণ্ড ঠান্ডা আর গ্রীষ্মকালে তীব্র গরম, সাথে হুটহাট শিলাবৃষ্টির ভয়। এখানকার প্রধান আঙুর হল পিনো নোয়ার এবং শার্ডোনে। এই আঙুরগুলো কি এই চরম আবহাওয়ায় টিকে থাকতে পারে? বিশেষ করে পিনো নোয়ার আঙুর অত্যন্ত সংবেদনশীল। এই চরম আবহাওয়ার কারণে আঙুর গাছকে বেঁচে থাকার জন্য রীতিমতো যুদ্ধ করতে হয়। মাটির অনেক গভীর থেকে পুষ্টি সংগ্রহ করতে হয়। আর এই সংগ্রামের কারণেই কি তাদের ওয়াইনের স্বাদ বোর্দোর চেয়ে এতটা আলাদা হয়? ঠিক তাই। শীতল আবহাওয়া এবং এই বেঁচে থাকার লড়াইয়ের কারণে আঙুর পাকতে অনেক সময় নেয়, ফলে উচ্চ অম্লতা তৈরি হয়। বোর্দোর মতো ভারী স্বাদ হয় না? না, বার্গান্ডির ওয়াইনে ওই ভারী তামাকের স্বাদ পাওয়া যাবে না। বরং সেখানে চেরি বা স্ট্রবেরির মতো লাল ফলের স্বাদ থাকে, আর থাকে মাটির এক ধরনের সোঁধা গন্ধ, যাকে বলা হয় আর্থি নোটস। এটি অনেক বেশি মার্জিত আর হালকা হয়। এই জায়গাটায় আমার একটা দারুণ কৌতূহল কাজ করছে। ফ্রান্সের কথা উঠলে আমরা তো শ্যাম্পেনের নাম সবাই শুনেছি, তাই না? হ্যাঁ, শ্যাম্পেন তো বিশ্ববিখ্যাত। শ্যাম্পেন অঞ্চলটাও ফ্রান্সে অবস্থিত, এবং আমি যতদূর জানি জায়গাটা বার্গান্ডির চেয়েও উত্তরে এবং বেশ বরফ শীতল। এই তীব্র ঠান্ডায় তো আঙুর ঠিকমতো পাকারই কথা নয়। ওই তীব্র ঠান্ডাই কিন্তু শ্যাম্পেনের জাদুকরী স্বাদের প্রধান শর্ত।
তাই নাকি? কিভাবে? শ্যাম্পেন অঞ্চলের অত্যন্ত শীতল জলবায়ুর কারণে সেখানকার আঙুরগুলো পুরোপুরি পাকার সুযোগই পায় না, ফলে সেগুলোতে অসম্ভব উচ্চ মাত্রায় অম্লতা বা অ্যাসিডিটি রয়ে যায়। মানে খুব টক হয়। হ্যাঁ, সাধারণ ওয়াইন হিসাবে খেতে গেলে এগুলো হয়তো এত টক লাগবে যে পান করা কঠিন হবে, কিন্তু স্পার্কলিং ওয়াইন বা বুদবুদ ওঠা ওয়াইনের জন্য এই তীব্র অম্লতাই একেবারে আদর্শ ভিত্তি হিসাবে কাজ করে। এক সেকেন্ড, এই অম্লতার বিষয়টা বুঝলাম, কিন্তু একটা জিনিস তো কিছুতেই মিলছে না। কোন জিনিসটা? শ্যাম্পেন খাওয়ার সময় তো সাইট্রাস বা সবুজ আপেলের সতেজ স্বাদের পাশাপাশি এক ধরনের ব্রিয়স বা সদ্য সেকা পাউরুটির মতো স্বাদ পাওয়া যায়। ঠিকই ধরেছেন। আঙুরের রস বা মাটি থেকে পাউরুটির স্বাদ কিভাবে আসে? এটা কিভাবে সম্ভব? এই পাউরুটির মতো স্বাদটা আঙুর বা মাটি থেকে আসে না। এটা আসে অত্যন্ত অদ্ভুত কিন্তু দারুণ একটি রাসায়নিক প্রক্রিয়া থেকে, যাকে বলে এজিং অন দ্য লিস। এজিং অন দ্য লিস? হ্যাঁ, শ্যাম্পেন তৈরি হয় দুটি ধাপে। প্রথম গাজনে তৈরি হয় একটি অত্যন্ত অম্লযুক্ত সাধারণ ওয়াইন। এরপর সেই ওয়াইন বোতলে ভরে তার মধ্যে একটু চিনি আর ইস্ট দিয়ে বোতলের মুখ চিরতরে বন্ধ করে দেওয়া হয়। মানে দ্বিতীয়বার গাজন বা ফার্মেন্টেশনটা বন্ধ বোতলের ভেতরেই হচ্ছে। ঠিক তাই। ইস্ট যখন বোতলের ভেতরের চিনি খায় তখন সে কার্বন ডাই অক্সাইড গ্যাস তৈরি করে। যেহেতু বোতল বন্ধ, গ্যাস বেরোতে পারে না। আচ্ছা, তার মানে ওই গ্যাসটাই ওয়াইনের ভেতরে বুদবুদ তৈরি করছে। একদম। গ্যাসটা ওয়াইনের সাথে মিশে গিয়ে বিখ্যাত সেই বুদবুদ তৈরি করে। কিন্তু আসল জাদুটা ঘটে এর পরে। কি জাদু? চিনি শেষ হয়ে গেলে ইস্টগুলো খাবারের অভাবে মারা যায় এবং বোতলের নিচে জমতে থাকে। এই মৃত ইস্টের কোষগুলোকেই বলা হয় লিজ। আরে বাস! তার মানে আপনি বলছেন শ্যাম্পেনের ওই রাজকীয় বিলাসবহুল স্বাদটা আসলে মৃত ইস্টের কোষ থেকে আসে? হ্যাঁ, শুনতে তো রীতিমতো অদ্ভুত লাগছে। অদ্ভুত হলেও এটাই বিজ্ঞান। মাসের পর মাস, এমনকি বছরের পর বছর ধরে ওই মৃত ইস্টের কোষগুলো ধীরে ধীরে ভাঙতে শুরু করে। আচ্ছা। এই ভাঙনের ফলে অ্যামিনো অ্যাসিড এবং অন্যান্য রাসায়নিক উপাদান ওয়াইনের সাথে মিশে যায়। একে বলা হয় অটোলাইসিস। এই প্রক্রিয়ায় ওয়াইনের ভেতরে ওই বেকারির মতো বা ব্রিয়স পাউরুটির চমৎকার স্বাদ আর সুগন্ধটি তৈরি করে। অসাধারণ! মানে ইস্টগুলো মূলত নিজেদেরই হজম করে ফেলছে আর আমাদের জন্য পাউরুটির ঘ্রাণ রেখে যাচ্ছে। প্রকৃতি এবং মানুষের উদ্ভাবনীর কি চমৎকার এক মেলবন্ধন। একদম ঠিক এভাবেই ফ্রান্সে আরও বেশ কিছু বৈচিত্র্যময় অঞ্চল তাদের নিজস্ব বিজ্ঞান তৈরি করেছে। যেমন? This podcast presented by Rai Institute of Hotel Management, Kalyani. Turn your passion into a profession. Build your career in hospitality and cruise industry with Rai Institute of Hotel Management. Call 7890355355 or visit our website for more information. যেমন রোন উপত্যকা, এর উত্তরের অংশে শীতল আবহাওয়ায় সিরাজ আঙুর ভালো হয়, আবার দক্ষিণে ভূমধ্যসাগরীয় গরমে গ্রেনাশ আঙুর থেকে অত্যন্ত কড়া ও গাঢ় স্বাদের ওয়াইন তৈরি হয়। আবহাওয়া বদলাচ্ছে আর স্বাদও বদলে যাচ্ছে। হ্যাঁ, আবার লোয়ার উপত্যকায় পরিমিত আবহাওয়ার কারণে খুব সতেজ ওয়াইন পাওয়া যায়। অন্যদিকে আলসাস অঞ্চলের শুষ্ক আবহাওয়া এবং পাহাড়ের ঢাল সুগন্ধি রিসলিং ওয়াইনের জন্য নিখুঁত একটা পরিবেশ তৈরি করে। ঠিক এখানে বিষয়টা ভীষণ চমকপ্রদ হয়ে ওঠে। আমরা দেখলাম ফ্রান্সে নির্দিষ্ট আবহাওয়া আর মাটিতে আঙুরগুলো কিভাবে নিজেদের চরিত্র তৈরি করছে। এখন একটা থট এক্সপেরিমেন্ট করা যাক। ধরুন ফ্রান্সের ওই বার্গান্ডি অঞ্চলের পিনো নোয়ার আঙুরের চারা, যা কিনা খুব মার্জিত আর হালকা স্বাদের। হ্যাঁ, যা কিনা ঠান্ডায় ধীরে ধীরে পাকে। ঠিক। সেটাকে যদি উপরে নিয়ে গিয়ে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার নাপা ভ্যালিতে রোপণ করা হয়, তাহলে কি হবে? চারা তো একই, জাতও এক, কিন্তু পরিবেশ তো সম্পূর্ণ আলাদা। জাদুটা ঠিক সেখানেই ধরা পড়বে। ক্যালিফোর্নিয়ার নাপা ভ্যালির উষ্ণ রৌদ্র উজ্জ্বল আবহাওয়ায় ওই একই পিনো নোয়ার আঙুর যখন বেড়ে উঠবে, তখন সে আর ফ্রান্সের মতো ম্যারাথন দৌড়বিদের হতো আচরণ করবে না। তখন সে স্প্রিন্টার হয়ে যাবে। হ্যাঁ, সে স্প্রিন্টারের মতো দ্রুত পাকবে। অতিরিক্ত গরমের কারণে আঙুরের চিনির পরিমাণ হু হু করে বেড়ে যাবে আর অম্লতা কমে যাবে। তার মানে ফার্মেন্টেশনের সময় ইস্ট ওই প্রচুর চিনি খেয়ে প্রচুর অ্যালকোহল তৈরি করবে। একদম ঠিক। ফলে নাপা ভ্যালির পিনো নোয়ার হবে অত্যন্ত কড়া, ফলের তীব্র স্বাদযুক্ত, যাকে বলে ফ্রুটি বা জ্যামি।
আর এতে অ্যালকোহলের মাত্রাও থাকবে অনেক বেশি। তখন কি ওই মাটির সোঁদা গন্ধটা আর থাকবে? না, ফ্রান্সেসের মাটি মাটি সোঁদা গন্ধ বা হালকা মার্জিত ভাবটা আর থাকবে না। আঙুর এক, কিন্তু জলবায়ুর কারণে বোতলের ভেতরের তরলটা একেবারে ভিন্ন এক চরিত্র ধারণ করল। নতুন বিশ্বের ওয়াইন প্রস্তুতকারকরা ঠিক এভাবেই কাজ করেন। অর্থাৎ আমরা যদি বৃহত্তর প্রেক্ষাপটে দেখি, পুরনো বিশ্ব বা ইউরোপ মূলত নির্ভর করে মাটির গুণাগুণ এবং সূক্ষ্মতার উপর। ঠিক। আর আমেরিকা বা অস্ট্রেলিয়ার মতো নতুন বিশ্ব নির্ভর করে সূর্যের তাপ এবং তীব্র ফলের স্বাদের ওপর। আমরা যদি একটু বৃহত্তর প্রেক্ষাপটে দেখি, বিশ্বের অন্যান্য দেশের ক্ষেত্রেও একই বিজ্ঞান কাজ করে। যেমন ধরুন ইতালির কথা। ইতালিতে কি হয়? ইতালির বিজ্ঞানটা বেশ মজাদার। সেখানকার জলবায়ু ভূমধ্যসাগরীয়। সেখানে দিনের বেলায় বেশ কড়া রোদ থাকে, কিন্তু রাতের বেলায় তাপমাত্রা হুট করে অনেক কমে যায়। এই তাপমাত্রার ওঠানামাকে বলা হয় ডায়ার্নাল রেঞ্জ। আচ্ছা, এই ডায়ার্নাল রেঞ্জ বা দিনে গরম রাতে ঠান্ডা হওয়াটা আঙুরের জন্য কিভাবে কাজ করে? দিনের বেলায় কড়া রোদে আঙুর সালোক সংশ্লেষণ করে এবং চিনি তৈরি করে, কিন্তু রাতের বেলায় যখন তাপমাত্রা কমে যায়, আঙুর গাছ যেন ঘুমিয়ে পড়ে। ঘুমিয়ে পড়ে মানে তার কার্যকলাপ বন্ধ হয়ে যায়? হ্যাঁ, অনেকটা সেরকম। এই ঘুমন্ত অবস্থায় সে তার ভেতরের অম্লতা বা অ্যাসিডিটি খরচ করা বন্ধ করে দেয়। ফলে স্যানজিওভেজো বা নেবিওলো আঙুরগুলোতে চিনি এবং অম্লতার মধ্যে একটা চমৎকার ভারসাম্য তৈরি হয়। দারুণ তো। এই কারণেই ইতালিয়ান ওয়াইনগুলোতে চেরি ফলের স্বাদের পাশাপাশি দারুণ অম্লতা থাকে, যা খাবারের সাথে পান করার জন্য এদের খুব স্পেশাল করে তোলে। আর স্পেন বা অস্ট্রেলিয়ার মতো দেশগুলো, সেখানে তো প্রচণ্ড গরম, রাতের বেলাতেও খুব বেশি ঠান্ডা হওয়ার সুযোগ নেই। স্পেনের শুষ্ক গরম এবং অস্ট্রেলিয়ার উষ্ণ জলবায়ুতে আঙুর রীতিমতো ঝলসে যাওয়ার উপক্রম হয়। ঝলসে যায়? হ্যাঁ, আঙুর অতিরিক্ত পেকে গিয়ে অনেক সময় গাছেই শুকিয়ে কিশমিশের মতো হতে শুরু করে। এর ফলে স্পেনের টেম্প্রানিও বা অস্ট্রেলিয়ার শিলাজ আঙুর থেকে অত্যন্ত গাঢ় রঙের ওয়াইন তৈরি হয়। স্বাদ কেমন হয় তখন? স্বাদ অনেকটা বেরি ফলের জ্যামের মতো মিষ্টি এবং মশলাদার হয়। এই প্রচণ্ড গরমটাই এর মূল কারণ। আচ্ছা, একটা ব্যাপার ভাবছি, দক্ষিণ আফ্রিকা বা চিলির মতো দেশগুলোতেও তো বেশ গরম থাকে। তাহলে সেখানে কিভাবে এই ভারসাম্য রক্ষা হয়? সেখানে আঙুর ঝলসে যায় বা কেন? এখানেই প্রকৃতির আরেক বিস্ময় লুকিয়ে আছে, যাকে আমরা বলতে পারি প্রাকৃতিক রেফ্রিজারেটর। প্রাকৃতিক রেফ্রিজারেটর? হ্যাঁ, দক্ষিণ আফ্রিকায় প্রচণ্ড গরম থাকলেও আটলান্টিক মহাসাগর থেকে আসা অত্যন্ত শীতল সামুদ্রিক স্রোত আঙ্গুরের ক্ষেতগুলোকে ঠান্ডা রাখে। এই স্রোতকে বলা হয় বেঙ্গুরেলা স্রোত। আচ্ছা, সমুদ্রের স্রোত ঠান্ডা রাখছে। একদম। ফলে চেনিন ব্ল্যাঙ্কের মতো আঙুরগুলো তাদের অম্লতা হারায় না। আর চিলি? সেখানে তো আন্দিজ পর্বতমালা আছে। ঠিক ধরেছেন। চিলিতে দিনের বেলা বেশ গরম থাকে, কিন্তু তাদের ক্ষেতগুলোর একপাশে রয়েছে প্রশান্ত মহাসাগর আর অন্য পাশে বিশাল আন্দিজ পর্বতমালা। তাহলে আন্দিজ পর্বতমালাটাই কি রেফ্রিজারেটরের কাজ করছে? হ্যাঁ, পাহাড় থেকে নেমে আসা হিমশীতল বাতাস রাতের বেলা ক্ষেতগুলোকে ঠান্ডা করে দেয়। এই কারণেই চিলির কার্মেনের বা ক্যাবেনেট সোভিনিয়ান আঙুরে ফলের কড়া স্বাদ থাকার পরও চমৎকার অম্লতা বজায় থাকে। কি দারুণ ব্যাপার! কোথাও সমুদ্রের শীতল স্রোত, তো কোথাও পর্বতমালার ছায়া একটা পানীয় স্বাদ নিয়ন্ত্রণ করছে। নিউজিল্যান্ডের ক্ষেত্রেও তো সমুদ্রের বড় প্রভাব থাকার কথা। অবশ্যই। নিউজিল্যান্ডের জলবায়ু হল শীতল সামুদ্রিক বা কুল মেরিটাইম। এই ঠান্ডা এবং আর্দ্র আবহাওয়ায় আঙুর খুব ধীর গতিতে পাকে। আচ্ছা। এখানকার সভিনিয়ন ব্লাঙ্ক বিশ্বের অন্যান্য যে কোনো জায়গার চেয়ে আলাদা। এতে ঘাস, কাঁচামরিচ বা লেবুর এমন এক তীক্ষ্ণ ও সতেজ স্বাদ তৈরি হয়, যা একবার পান করলে যে কেউই চোখ বন্ধ করে বলে দিতে পারবে যে এটা নিউজিল্যান্ডের ওয়াইন। এই পার্থক্যগুলো সত্যি খুব পরিষ্কার। কিন্তু এতক্ষণ আমরা ইউরোপ, আমেরিকা বা অস্ট্রেলিয়ার কথা বললাম, যেখানে প্রকৃতি কোনো না কোনোভাবে আঙুর চাষকে সাহায্য করছে। কিন্তু মৃন্ময় হালদারের বইটাতে ভারতের কথা পড়ার সময় আমি রীতিমতো চমকে উঠেছিলাম। কোন বিষয়টা? আমি পড়ছিলাম যে ভারতে নাকি রাতের বেলা ওয়াইন চাষ হয়। প্রথমে ভেবেছিলাম এটা হয়তো কোনো স্থানীয় উৎসব, কিন্তু পরে বুঝলাম এর পেছনে আসল কারণ হল তাপমাত্রা। একদম ঠিক। ভারত তো গ্রীষ্মমণ্ডলীয় বা ট্রপিক্যাল দেশ, এখানে অত্যধিক গরম। তাহলে মহারাষ্ট্রের নাসিক বা কর্ণাটকে এত চমৎকার ওয়াইন কিভাবে তৈরি হচ্ছে? এটা ওয়াইন জগতের অন্যতম বড় একটি বিস্ময়। ভারত ওয়াইন শিল্পে অত্যন্ত দ্রুত উন্নতি করছে। বিশেষ করে শিরাজ, ক্যাবারনেট সোভিনিয়ো এবং চেনিন ব্ল্যাঙ্কের মতো আঙুর চাষে।
কিন্তু গরমের বাধাটা তো থেকেই যাচ্ছে। হ্যাঁ, এখানকার সবচেয়ে বড় চ্যালেঞ্জ হল অত্যধিক গরম এবং বর্ষাকাল। প্রখর তাপমাত্রার কারণে আঙুরের চিনি খুব দ্রুত বেড়ে যায়, যার ফলে ওয়াইন অতিরিক্ত মিষ্টি হয়ে যাওয়ার ঝুঁকি থাকে। তাহলে এর সমাধান কি? প্রকৃতির এই প্রবল বাধাকে তারা কিভাবে অতিক্রম করছে? এটা তো অনেকটা মরুভূমিতে বরফ টিকিয়ে রাখার মতো একটা ব্যাপার। মানুষ যখন প্রকৃতির কাছে বাধা পায় তখনই উদ্ভাবনের জন্ম হয়। ভারতীয় ওয়াইন প্রস্তুতকারকরা অত্যন্ত বুদ্ধিদীপ্ত কিছু প্রযুক্তি ব্যবহার করছেন। যেমন? প্রথমত, তারা আগে ভাগে ফসল কাটেন, মানে আর্লি হারভেস্টিং। আঙুর পুরোপুরি পেকে চিনিতে রূপান্তরিত হওয়ার আগেই, যখন অম্লতা তুঙ্গে থাকে, তখনই তা তুলে ফেলা হয়। আর ওই রাতের বেলা আঙ্গুর তোলার বিষয়টা? ওটাই হলো সবচেয়ে চমকপ্রদ সমাধান, নাইট হারভেস্টিং। রাতে আঙ্গুর তোলার সুবিধাটা কি? দিনের প্রখর রোদে আঙুর তুললে তা খেতেই গরম হয়ে থাকে এবং তোলার পরপরই দ্রুত অনাকাঙ্ক্ষিত ফার্মেন্টেশন শুরু হয়ে যেতে পারে। ও আচ্ছা। তাই রাতের অন্ধকারে বড় বড় ফ্ল্যাড লাইট জ্বালিয়ে যখন আঙুর তোলা হয়, তখন চারপাশের তাপমাত্রা অনেক কম থাকে। ফলগুলো ঠান্ডা থাকে, যার ফলে এর আসল সতেজতা অক্ষুণ্ণ থাকে। রীতিমতো রোমাঞ্চকর দৃশ্য। মাঝরাতে ফ্ল্যাড লাইটের আলোয় আঙুর তোলা হচ্ছে। আমি বইতে এটাও পড়লাম যে তারা উঁচুতে পাহাড়ের ঢালে আঙুরের ক্ষেত তৈরি করছেন। হ্যাঁ, যাকে বলা হয় হাই অল্টিটিউড ভিনিয়ার্ডস। সমতলে যত গরমই থাকুক না কেন, পাহাড়ের উঁচুতে তাপমাত্রা সবসময় কয়েক ডিগ্রি কম থাকে। বাপরে, কত রকম বুদ্ধি! উঁচু ঢাল এবং রাতের বেলায় ফসল তোলার মতো এই পদ্ধতিগুলোর মাধ্যমে তারা মূলত প্রতিকূল প্রকৃতির বিরুদ্ধে গিয়ে নিজেদের মতো করে একটি নিজস্ব মাইক্রোক্লাইমেট বা ক্ষুদ্র জলবায়ু তৈরি করে নিচ্ছেন। অর্থাৎ যেখানে প্রকৃতি সাথ দিচ্ছে না, সেখানে মানুষ বিজ্ঞান আর বুদ্ধি দিয়ে নিজস্ব টেরোয়ার তৈরি করে নিচ্ছে। একদম ঠিক। তাহলে এর আসল অর্থ কি দাঁড়াচ্ছে? আজকের এই পুরো আলোচনা থেকে আমরা বুঝলাম যে ওয়াইন কেবল একটি পানীয় নয়, এটি হলো আঙ্গুর, জলবায়ু, মাটি এবং মানুষের অদম্য চেষ্টার এক অপূর্ব সংমিশ্রণ। অসাধারণ একটা শিল্প। একই আঙ্গুর পৃথিবীর ভিন্ন পরিবেশে সম্পূর্ণ ভিন্ন রূপ ধারণ করে। ফ্রান্স তার ঐতিহ্য আর মাটির গল্প বলে, নতুন বিশ্ব বলে রোদে পোড়া কড়া ফলের গল্প, চিলি আর দক্ষিণ আফ্রিকা শোনায় সমুদ্র আর পাহাড়ের গল্প, আর ভারত শোনাচ্ছে চরম প্রতিকূলতাকে জয় করার উদ্ভাবনী গল্প। ঠিক। যারা শুনছেন তারা পরবর্তীতে যখনই কোনো ওয়াইনের বোতল দেখবেন, তার পেছনের ভৌগোলিক অবস্থান এবং বিজ্ঞানকে খুব সহজেই উপলব্ধি করতে পারবেন। ওয়াইন হল মূলত একটি কাচের বোতলে বন্দি থাকা তরল ভূগোল। একটি বোতলে বন্দি থাকা তরল ভূগোল, খুব চমৎকার বলেছেন। তবে আমাদের আজকের এই গভীর বিশ্লেষণের শেষে এসে এই তরল ভূগোল নিয়ে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্নের জন্ম দেয়। কি প্রশ্ন? একটু ভীতিকর প্রশ্ন বলা যায়। আমরা এতক্ষণ ধরে দেখলাম যে আবহাওয়া এবং তাপমাত্রার সামান্য তারতম্যই ওয়াইনের স্বাদের চূড়ান্ত নিয়ন্ত্রক। 1 ডিগ্রি এদিক ওদিক হলেই অম্লতা আর মিষ্টিভাবের সেই ভারসাম্য নষ্ট হয়ে যায়। হ্যাঁ, সেটা তো বটেই। কিন্তু বর্তমান বিশ্বায়নের এই যুগে এবং দ্রুত পরিবর্তনশীল গ্লোবাল ওয়ার্মিংয়ের ফলে পৃথিবী তো ক্রমশ গরম হচ্ছে। তাহলে ফ্রান্সের শ্যাম্পেন বা বোর্দোর মতো শত শত বছরের পুরনো ওয়াইন অঞ্চলগুলোর ভবিষ্যৎ কি হতে চলেছে? বাপরে, ঠিক যেভাবে আমরা শুরুতে সেই গোপন পারিবারিক রেসিপির কথা বলেছিলাম, যদি চুলার আঁচ চিরকালের জন্য বেড়ে যায়, তবে কি সেই পুরনো রেসিপির আসল স্বাদ আর কোনোদিনও পাওয়া যাবে? একদমই তাই। শ্যাম্পেনের অঞ্চল যদি আর বরফ শীতল না থাকে, তবে কি সেখানে আর সেই নিখুঁত অম্লতা তৈরি হবে? সম্ভবত না। বোর্দোর জলবায়ু যদি অতিরিক্ত গরম হয়ে যায়, তবে কি তাদের ঐতিহ্যবাহী ওয়াইনগুলো অতিরিক্ত অ্যালকোহলযুক্ত জ্যামের মতো হয়ে যাবে? শত শত বছর ধরে কৃষকরা মাটির যে মানচিত্র তৈরি করেছিলেন, বৈশ্বিক উষ্ণায়ন কি কয়েক দশকের মধ্যেই তা চিরতরে মুছে দেবে? সত্যি ভীষণ অভিরভাবে ভাববার মতো একটা বিষয়। হয়তো আগামী কয়েক দশকের মধ্যে চিরচেনা ঐতিহ্যবাহী ওই ওয়াইনগুলোর স্বাদ চিরতরে বদলে যাবে, অথবা ভারতীয় কৃষকদের মতো মানুষের উদ্ভাবনী ক্ষমতা আবারও প্রকৃতির এই প্রবল পরিবর্তনের সামনে দাঁড়িয়ে কোনো নতুন পথ খুঁজে বের করবে। হ্যাঁ, সেটাই একমাত্র আশা। আগামী দিনের এই চ্যালেঞ্জগুলোর উত্তর ভবিষ্যতই দেবে। তবে এটুকু নিশ্চিত যে আমাদের এই তরল ভূগোলের ভবিষ্যৎ মানচিত্র হয়তো এই মুহূর্তেই আমাদের চোখের সামনে বদলে যাচ্ছে।
যারা শুনছেন তারা পরের বার ওয়াইনের বোতলের লেবেল পড়ার সময় একবার ভেবে দেখবেন বোতলের ভেতরের এই তরল ইতিহাস হয়তো আর বেশি দিন এই রূপে নাও থাকতে পারে।